সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাঙামাটি সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আমি মোহাম্মদ আকরামুল হক, লেকচারার আইসিটি ডিপার্টমেন্ট, রাঙামাটি সরকারি কলেজ। গত কয়েকটি ক্লাসে আমরা আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংয়ে বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানছি। এর মধ্যে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে বিশদভাবে জেনেছি। নেটওয়ার্কিংয়ের বিভিন্ন প্রকারভেদ, এর ধরন, উদ্দেশ্য, নেটওয়ার্কিংয়ের বিভিন্ন ধরনের ডিভাইস, নেটওয়ার্কিং টপোলজি ইত্যাদি। আজকে আমরা নেটওয়ার্কিংয়ের নতুন একটি টপিক ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানব। ক্লাউড কম্পিউটিং কি, এর বিভিন্ন বৈশিষ্ট্য, ক্লাউড কম্পিউটিংকে কতভাবে ভাগ করা যায়, এর বিভিন্ন সার্ভিস মডেল এবং ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করব। তবে চলো শুরু করা যাক। ক্লাউড কম্পিউটিং বর্তমানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটি আলোচিত প্রযুক্তি হলো এই ক্লাউড কম্পিউটিং। এটি প্রধানত একটি ইন্টারনেট ভিত্তিক সেবা, তাই একে ইন্টারনেট কম্পিউটিংও বলা হয়। বর্তমানে তথ্য প্রযুক্তির প্রায় সবকিছুই চলে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। যেমন তোমরা তো জানো, ক্লাউড অর্থ হলো মেঘ। ক্লাউড শব্দটি এখানে আসলে ইন্টারনেটকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আকাশের সব দিকে যেমন মেঘ ছড়িয়ে থাকে, ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসগুলো আসলে তেমনি সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে। ইন্টারনেট সংযুক্ত এই ডিভাইসগুলো থেকে কম খরচে বেশি সুবিধা পাওয়ার উপায় বের করতে আসলে এই ক্লাউড কম্পিউটিং ব্যবস্থার প্রবর্তন করা হয়। ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো ইন্টারনেট সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন ধরনের কম্পিউটিং সার্ভিস বা রিসোর্স, যেমন ধরো সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ইত্যাদি ভাড়ার বিনিময়ে ব্যবহার করা। এই ধরো একটি উদাহরণ দিই। তোমরা ধরো তোমাদের বাসায় বা বাড়িতে কোনো একটি অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, সেখানে ধরো 100 জন মানুষের নিমন্ত্রণ বা দাওয়াত করা হয়েছে। তোমাদের বাসায় ধরো 20-30টি চেয়ার এবং খাবারের থালা বাসন আছে। এখন তাহলে কি তুমি 100 জন মানুষের জন্য 100টি থালা বাসন বা চেয়ার বাজার থেকে কিনে আনবে? নিশ্চয়ই না। তুমি কোনো নিকটস্থ এ ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করে তাদের কাছ থেকে এরকম এক্সট্রা চেয়ার এবং থালা বাসন ইত্যাদি ভাড়া করে নিয়ে আসবে অর্থের বিনিময়ে। ক্লাউড কম্পিউটিং আসলে ঠিক এই কাজটি করে থাকে। আমরা যেমন ইমেল ব্যবহারের জন্য ইয়াহু, জিমেল, হটমেল ইত্যাদি ব্যবহার করি। ইন্টারনেট আর ইমেল অ্যাকাউন্ট থাকলে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ইমেল ব্যবহার করতে পারি। ই কমার্সের মাধ্যমে আমরা ঘরে বসে কেনাকাটা করি। আবার ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জিনিস আমরা আপলোড করি, পরবর্তীতে যে কোনো সময় সেগুলো আবার দেখতে পাই। এসব সব ক্ষেত্রে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কম্পিউটারের সার্ভিস ও রিসোর্স ব্যবহার করে থাকি আমরা। এটি হলো আসলে ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং আমরা কি দেখি, যে ক্লাউড কম্পিউটিং হলো একটা ইন্টারনেট ভিত্তিক সেবা যা সহজভাবে এবং কম সময়ে অধিক ক্ষমতা সম্পন্ন অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে কম্পিউটার ব্যবহারকারীকে কম্পিউটিং এর চাহিদাকে পূরণ করে থাকে। এ থেকে আমরা জানলাম যে ক্লাউড কম্পিউটিং অবশ্যই ইন্টারনেট ভিত্তিক একটি সেবা। এর প্রধান কাজ হচ্ছে যে বিভিন্ন রিসোর্স এটি ভাড়া দেয়, ভাড়ার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমরা এটা ভাড়া নিতে পারি। কম্পিউটার ও ডেটা স্টোরেজ এর অন্যতম একটি কাজ। ক্রেতার চাহিদা মাত্র সুবিধা দিবে। এটি প্রধানত এক ধরনের একটি বিজনেস মডেল। এই যে দেখো ক্লাউড কম্পিউটিং কিভাবে গড়ে ওঠে। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ক্রেতারা সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের সাথে ক্লাউডের সাথে যুক্ত হয়ে থাকে।
আমরা যখন নেটওয়ার্কের ডায়াগ্রাম আঁকি তখন ক্রেতা ও সার্ভারের মাঝে ইন্টারনেটের যে অংশটি রয়েছে তাকে আমরা মেঘের ছবি দিয়ে অনেক আগে থেকে বোঝানো হতো। এই মেঘের ছবি থেকেই ক্লাউড কম্পিউটিং কথাটি এসেছে। যেমন এখানে মাঝখানে তোমরা যেটা দেখে ক্লাউড কম্পিউটিং দেখতে পাচ্ছ, এটা আসলে ইন্টারনেট বোঝাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে চারদিকে যে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল নেটওয়ার্ক, সার্ভার, প্রিন্টার, ডাটাবেস, ট্যাবলেট ইত্যাদি ছড়িয়ে আছে জালের মতো, অনেকটা দেখতে মেঘের মতো মনে হচ্ছে। এটা থেকে আসলে ক্লাউড কম্পিউটিং এর নামটা এসেছে। এবার আসলে আমরা ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস সম্পর্কে জানি। 1960 সালে জন ম্যাকার্থি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে প্রথম ধারণা দেন, তবে প্রকৃতপক্ষে ধারণা বৃদ্ধি লাভ করেছে 1990 সালের দিকে। এর মধ্যে 1969 সালে আরপানেট, যেটা আমেরিকার প্রতিরক্ষা বিভাগ প্রথম নেটওয়ার্ক তৈরি করেছিল, আমরা এটা পড়েছিলাম আগে। তাছাড়া 1991 সালে WWW লঞ্চ হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি 90-এর দশকের শেষে বড় বড় কোম্পানি ইন্টারনেটের ব্যবসার আশায় বিশাল বিনিয়োগ করে ডাটা সেন্টার আর নেটওয়ার্কে। 2000 সাল নাগাদ হঠাৎ করে পুরো ব্যবসায় ধস নেমে যায়, ফলে অনেকে দেউলিয়া হয়ে পড়ে। তাদের ডেটা সেন্টারের মাত্র 5% মতো ব্যবসা হচ্ছিল, বাকিরা সময় সিস্টেম লস হয়ে বসে থাকতো। ইন্টারনেটের মাধ্যমে ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে অলস বসে থাকা কম্পিউটারগুলোকে কাজে লাগানোর বুদ্ধি থেকে আসলে শুরু হয় এই ক্লাউড কম্পিউটিং এর যুগের। 2006 সালে Amazon.com ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 শুরু করে। এই আমাজনের ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড বা EC2 এটি শুরু করার মাধ্যমে আর ক্লাউড কম্পিউটিং সিস্টেমটাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি এই ক্লাউড কম্পিউটিং ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই যে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন কোম্পানি কি ধরনের ক্লাউড কম্পিউটিং সুবিধা দিয়ে থাকে। আলিবাবা গ্রুপের নিজস্ব আলিবাবা ক্লাউড, মাইক্রোসফট এজিওর, ওরাকল গ্রুপের ওরাকল ক্লাউড, তাছাড়া গুগলের গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, অ্যামাজনের অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইত্যাদি হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের বর্তমান যুগের উদাহরণ। এবার আমরা দেখি ক্লাউড কম্পিউটিংয়ের কিছু বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং এর মতে, ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার একটি মডেল, যাতে এই তিনটি যে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বৈশিষ্ট্য এ থাকবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি বা ফ্লেক্সিবিলিটি। তার মানে হচ্ছে যত চাহিদা তত সার্ভিস, ছোট বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটাতে হবে। ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অন ডিমান্ড সেলফ সার্ভিস। যখন চাহিদা তখন সার্ভিস, মানে ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে হবে। ক্রেতা তার ইচ্ছে অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে পে অ্যাজ ইউ গো, অর্থাৎ যখন ব্যবহার করবে তখনই মূল্য পরিশোধ করব। মানে ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না বা সার্ভিস চার্জ দিতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। এ হলো ওই ক্লাউড কম্পিউটিং এর প্রধান তিনটি বৈশিষ্ট্য। এবার আসো আমরা দেখি ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন ধরনের ধরন। ক্লাউড কম্পিউটিং এর সাধারণত দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে ক্লাউডের ডেপ্লয়মেন্ট মডেল, তার মানে হচ্ছে ক্লাউডের ব্যবহারকারী কারা, তার উপর ভিত্তি করে কিভাবে ক্লাউড কম্পিউটিংকে ভাগ করা যায়। আরেকটি হচ্ছে সার্ভিস মডেল ক্লাউড কম্পিউটিং এর মানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি সেবা দিচ্ছে তার ভিত্তিতে ক্লাউডকে কয় ভাগে ভাগ করা যেতে পারে।
ক্লাউড ব্যবহারকারী কারা তার উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিংকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পাবলিক ক্লাউড, একটি হচ্ছে প্রাইভেট ক্লাউড, একটি হচ্ছে কমিউনিটি ক্লাউড, আর একটি হচ্ছে হাইব্রিড ক্লাউড। প্রথমে আসলে আমরা দেখি পাবলিক ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায়। পাবলিক ক্লাউড হলো এমন এক ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত, মানে হচ্ছে এটা সবাই ব্যবহার করতে পারবে, যে টাকা দিবে সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড। যেমন আমরা একটু আগে আমাজনের EC2 পড়েছি, EC2 হচ্ছে এক ধরনের পাবলিক ক্লাউড। এসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ সেবা নিতে পারে, আর অসুবিধা হলো একই জায়গায় একাধিক ক্লায়েন্টের আনাগোনার ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে, যেহেতু অনেকজন মিলে এটা ব্যবহার করতে পারার সুবিধা রয়েছে। এরপর আসো দেখো আমরা প্রাইভেট ক্লাউড বলতে কি বুঝি। আমরা একটু আগে জেনেছি যে পাবলিক ক্লাউড সবার অ্যাক্সেস থাকে, সবাই ইউজ করতে পারে। কিন্তু প্রাইভেট ক্লাউড হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠান শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য যদি কোনো ক্লাউড কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে থাকে, তাহলে ওইটা হবে প্রাইভেট ক্লাউড। এই ব্যবস্থায় অবকাঠামোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকে কোনো নির্দিষ্ট সংগঠন, সাধারণত যে কোম্পানি বা অর্গানাইজেশন ব্যবহার করছে তারাই এটি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে থাকে। এদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম থাকে যাতে বাইরের কেউ এদের ক্লাউড কম্পিউটিং সিস্টেমে ঢুকতে না পারে, নিজেরাই যাতে ইউজ করতে পারে। এবার আসলে আমরা জানি হাইব্রিড ক্লাউড সম্পর্কে। প্রাইভেট ক্লাউড আর পাবলিক ক্লাউড এই দুটো যদি একসাথে কোনো সিস্টেমের নেটওয়ার্কে ব্যবহার করা হয়, তাহলে ওইভাবে হাইব্রিড ক্লাউড গড়ে ওঠে। তার মানে হচ্ছে হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ। এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণ ক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেওয়া হয়। পাবলিক ক্লাউডের চেয়ে হাইব্রিড ক্লাউডের খরচ বেশি হয়ে থাকে, কারণ স্থানীয় স্থাপনা তো বানাতে হচ্ছে এখানে। তবে স্থানীয়ভাবে কাজ করিয়ে নেওয়াগুলো সুবিধা হচ্ছে তার সাথে অতিরিক্ত চাহিদা মেটানোর একটা ব্যবস্থা এখানে থাকে পাবলিক ক্লাউডে পাঠানোর মাধ্যমে। বিপুল পরিমাণে ডাটার প্রয়োজন হয় বলে এমন পরিস্থিতিতে যখন প্রয়োজন হবে বিপুল পরিমাণে ডাটার, তখনই এই প্রাইভেট ক্লাউড এবং পাবলিক ক্লাউড মিলে হাইব্রিড ক্লাউডটা সৃষ্টি করে ওইটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা আসলে দেখি কমিউনিটি ক্লাউড সম্পর্কে জানি। কমিউনিটি ক্লাউড মডেল সাধারণত কোনো বিশেষ শ্রেণীর যে ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয় সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। সাধারণত নিরাপত্তা ও আইনগত অধিকার প্রদানের ক্ষেত্রে এ ধরনের কম্পিউটিং সেবা দিয়ে থাকা হয়ে থাকে। এই ব্যবস্থা একই ধরনের একাধিক সংগঠনগুলোর মধ্যে কম্পিউটিং অবকাঠামোকে সেবা প্রদানের ভিত্তিতে ভাগাভাগি করা হয়ে থাকে। এই দেখো দুটি অর্গানাইজেশনের মাধ্যমে নিজেদের মধ্যে একটি কমিউনিটি ক্লাউড সিস্টেম গড়ে উঠেছে। এতক্ষণ আমরা ডেপ্লয়মেন্ট মডেল অর্থাৎ ক্লাউডের ব্যবহারকারী কারা তার উপর ভিত্তি করে যে ক্লাউড কম্পিউটিংকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাবলিক, প্রাইভেট, হাইব্রিড এবং কমিউনিটি ক্লাউড, এটি সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ক্লাউড কি সেবা দিচ্ছে তার উপর ক্লাউডকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে সে সম্পর্কে। ক্লাউড কি সার্ভিস দিচ্ছে বা কি সেবা দিচ্ছে তার উপর ক্লাউড কম্পিউটিংকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, বা সংক্ষেপে যেটাকে IaaS বলা হয়, যেটা হচ্ছে অবকাঠামোগত সেবা। এটা বলতে বোঝাচ্ছে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, CPU, স্টোরেজ, অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দিয়ে থাকে এই এই সুবিধাতে, এই সেবায়, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে। যেমন একটু আগে আমরা যেটা পড়েছিলাম অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড, এটা হচ্ছে
ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এই দেখো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এখানে এটা হচ্ছে অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার ভাড়া দেওয়ার সার্ভিস যেটা ক্লাউড কম্পিউটিং দিয়ে থাকে। অ্যামাজনের ইলাস্টিক E2 এর উদাহরণ। EC2-তে ডাটা সেন্টারের প্রতি সার্ভারে 1 থেকে 8টি ভার্চুয়াল মেশিন চলে। ক্লায়েন্টরা এগুলো ভাড়া নেয়। ভার্চুয়াল মেশিনে সাধারণত নিজের ইচ্ছামতো অপারেটিং সিস্টেম বসানো যায়। এতে এই সার্ভিসের সুবিধা হলো সবকিছু ইউজার নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। আর অসুবিধা বলতে সবকিছু ব্যবস্থা ইউজারকে নিজে থেকেই করতে হবে। এখন আসা আমরা পরের সার্ভিস মডেলে যাই। এর নাম হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, পি সংক্ষেপে PaaS, মানে হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এখানে সরাসরি এই পর্যায়ে এসে এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারা যায়। ইউজাররাই তৈরি করবে এটা, যেমন গুগলের অ্যাপ ইঞ্জিন। এই সার্ভিস ব্যবহার করলে গুগল তাদের API ব্যবহার করতে দেবে। API মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা সুবিধা অ্যাপ্লিকেশন বানাতে পারবে। এই অ্যাপ্লিকেশন চলবে গুগলের ক্লাউডে। এই অবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, তারপর ধরো ওয়েব সার্ভার, ডাটাবেস ইত্যাদি পরিবেশ সৃষ্টি করা থাকে। যে ডেভেলপার আছে, অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ, তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মের ভাড়ায় চালাতে পারে। শেষ ক্লাউড সার্ভিস মডেলের শেষ টপিকটা হচ্ছে সফটওয়্যার সেবা বা সফটওয়্যার এজ এ সার্ভিস, SaaS যেটাকে সংক্ষেপে বলা হয়। এতক্ষণ আমরা জেনেছি যে অবকাঠামোগত সেবা বা প্ল্যাটফর্ম সেবা সম্পর্কে। এই পর্যায়ে এসে এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে তৈরি করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। এখানে এন্ড ইউজাররা যেটা ইউজ করতে পারে এটা বোঝানো হচ্ছে। যেমন আমরা সবাই গুগল ডক্স ইউজ করি। গুগল ডক্স দিয়ে মাইক্রোসফট অফিস প্যাকেজের যেসব ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যানালাইসিস, প্রেজেন্টেশন ইত্যাদি রয়েছে, এই সব কিছু কাজগুলো করা যায়। এবার আসো আমরা ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটু আলোচনা করি। ক্লাউড ব্যবহার করে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। এর মধ্যে আছে ক্লাউড কম্পিউটিং এর অপারেটিং খরচ কম। ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে অপারেটিং খরচ যথেষ্ট পরিমাণ কমানো সম্ভব। ক্লাউড কম্পিউটিং এর আরেকটি সুবিধা হচ্ছে এর স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নেই। যখন যত দরকার সুলভ মূল্যে তখন তত ধরনের স্টোরেজ সুবিধা পাওয়া যায়। সীমাহীন স্টোরেজ সুবিধা রয়েছে। এরপর রয়েছে ক্লাউডের স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকে। তাই সার্ভিস গ্রহণকারী গ্রাহকের এসব বিষয় নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না। ক্লাউডে রেজিস্ট্রিকৃত গ্রাহকরা তার ডাটাবেস ইন্টারনেটের মাধ্যমে যেকোনো অবস্থান থেকে যেকোনো সময় তার ডাটা অ্যাক্সেস করতে পারার এই সুবিধাটা রয়েছে। ক্লাউড কম্পিউটিং এর গ্রাহক সফটওয়্যার সার্ভিস নিলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারও সুলভে ব্যবহার করতে পারবে। এরপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা সহজপ্রাপ্যতা। ক্লাউড কম্পিউটিং এর গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস নিতে পারে। শুরুতে একটি সার্ভার ভাড়া নিয়ে প্রয়োজনে যেকোনো সময় 100টি সার্ভারও ভাড়া দিতে পারবে। ব্যবহারের উপর ভিত্তি করে বিল দিতে হবে। কম ব্যবহার করলে কম বিল দিবে, বেশি ব্যবহার করলে বেশি বিল দিবে। এই সুযোগটা রয়েছে। এরপর হচ্ছে নিরাপত্তা বা সিকিউরিটি। ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি দক্ষতা, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তাই কোনো ছোট প্রতিষ্ঠানে স্থাপিত নিজস্ব সেটআপের চেয়ে এগুলো অনেক বেশি নিরাপদ। যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য একটি সার্ভার কেনা, তার রক্ষণাবেক্ষণের একটি ভালো দক্ষ লোক রাখা, সফটওয়্যার কেনা অনেক কঠিন, কারণ এগুলো অনেক ব্যয়বহুল এবং যারা উদ্যোক্তা তাদের প্রথমে এত মূলধন থাকে না। তাই ক্লাউড কম্পিউটিং এর খরচ ও ঝামেলা অনেকাংশ কমিয়ে এনে ওইসব
যারা ছোট প্রাথমিক উদ্যোক্তা রয়েছে তাদের জন্য অনেক আশীর্বাদ স্বরূপ এটি। ক্লাউড কম্পিউটিং বিজ্ঞানীদের গবেষণার জন্য বিশাল কম্পিউটিং সুবিধার প্রয়োজন হয়, যা প্রতিষ্ঠা করা অনেক ব্যয় সাপেক্ষ। ক্লাউড কম্পিউটিং বিজ্ঞানী ও প্রকৌশলী গবেষণার কাজে সাহায্য করে যাচ্ছে এভাবে। প্রচলিত প্রক্রিয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা কঠিন, কারণ এতে অনেক লোকবল ও অর্থনৈতিক বিষয় জড়িত থাকে, কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ে এ ধরনের কোনো সমস্যা নেই বললেই চলে। এবার আসলে আমরা ক্লাউড কম্পিউটিং এর কিছু অসুবিধা সম্পর্কে জানি। নিরাপত্তা প্রথমে, সিকিউরিটি, যে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না বিধায় তথ্য বা ইনফরমেশনের নিরাপত্তা সিকিউরিটি তুলনামূলক কম হতে পারে। মেইনটেনেন্স বা হ্যাকিং অথবা অন্য কোনো কারণে সার্ভার ডাউন হলে সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে যাবে ক্লাউড কম্পিউটিংয়ে। যেহেতু ক্লাউড কম্পিউটিংয়ে আমি অর্থের বিনিময়ে আমি এক ধরনের সার্ভিস গ্রহণ করছি, তাই নির্দিষ্ট সময় পর যদি নির্ধারিত ফি দিতে না পারি তাহলে সার্ভিস বন্ধ করে দিলে কাজ বন্ধ হয়ে যাবে। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ কম থাকে। ক্লাউড কম্পিউটিং কীভাবে ব্যবহার করতে হবে এজন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। যেহেতু পুরো সিস্টেমটা ইন্টারনেটের সাহায্যে ব্যবহার করা হয়ে থাকে, তাই পুরোপুরি এটি ইন্টারনেট ভিত্তিক, তাই ইন্টারনেট কানেকশন যদি না থাকে বা সমস্যা হয় বা স্লো হলে এটি ব্যবহার করতে অনেক অসুবিধা হবে। অধিকাংশ ক্ষেত্রে স্টোরেজের বা মেমোরির একটি সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। বড় ফাইল আপলোড বা ডাউনলোড ধীরগতির হতে পারে স্লো স্পিডের কারণে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে অনেক কিছু জানলাম, যে ক্লাউড কম্পিউটিং কী, এর বৈশিষ্ট্যগুলো কী, একে ব্যবহারকারী এবং কী সেবা দিচ্ছে এর উপর কীভাবে বিভিন্ন মডেলে ভাগ করা হয়েছে, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা ইত্যাদি। আমরা পরবর্তী ক্লাসে এই যে বিগত কয়েকটি ক্লাসে নেটওয়ার্ক সম্পর্কে যা পড়লাম, নেটওয়ার্কের টপোলজি, নেটওয়ার্কের ধারণা, উদ্দেশ্য, বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, এ থেকে বিভিন্ন পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে ওগুলো সমাধান করার চেষ্টা করব। ওটার উপর একটি অনলাইন ক্লাস হবে। তাহলে আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।